জাতীয় মসজিদের খতিব আক্ষেপ করে বলেছেন, জাতীয় মসজিদে কেউ জাতীয় ইস্যুতে গাইডলাইনের জন্য আসে না, এখানে আসে শুধু পানি পড়ার জন্য। জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন, এই কথা বলার জন্য এখানে কেউ আসে না। আসে শুধু পানি পড়ার জন্য, আসে হুজুর দোয়া রাখেন, দোয়া করেন, এই কথার জন্য। আপনি তার আক্ষেপের সঙ্গে একমত কিনা? একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে জাতীয় মসজিদের ভূমিকা কি হওয়া বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সময়তে খতিবের সাথে শতভাগ সহমত পোষণ করছি এবং তাকে ধন্যবাদ জানাই এরকম চমৎকার একটি কথা বলবার জন্য। জাতীয় মসজিদের খতিবকে জাতীয় ইস্যুগুলোতে ডাকা উচিত, তার মতামত নেওয়া উচিত। দুর্ভাগ্য আমাদের কখনো সেটা করতে দেখা যায় না। এদেশে যদু মধু এবং এমন অনেক মানুষকে জাতীয় বিষয়ে ডাকতে দেখা যায় যাদের সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। জাতীয় মসজিদের খতিবের সাথে এদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের সম্পর্ক, সুনিবিড় সম্পর্ক, অগাধ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সেই মানুষটার বা সেই চেয়ারে থাকা মানুষটার মন্তব্য বা তাঁর মূল্যায়ন বা তার অভিমত কখনো জাতীয় ইস্যুগুলোতে জানতে চাওয়া হয় না। এটা জাতীয় হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কেন আমরা পিছিয়ে আছি? কেন আমাদের আজকে এই দুরবস্থা? 50 বছর পরও আমরা কেন একই গলিতে চক্কর খাচ্ছি? আমাদের সমাজে সাধারণ মানুষের সাথে সম্পর্ক নাই, বিদেশি এজেন্ডার ধারক এইরকম মানুষদেরকে দেখা যায় নীতি নির্ধারণ জায়গায় তাদের ভূমিকা রাখতে। তাদেরকে বারবার তাদের কাছে মাইক ধরা হয়, তাদের দিকে ক্যামেরা ধারণ করা হয়। ইমাম সাহেবদেরকে, ওলামা ইকরামদেরকে বরাবরের মতো ইগনোর করা হয়। জাতীয় মসজিদের ইমাম সাহেবকে শুধু পানি পড়ার জন্য ব্যবহার করা এবং দোয়ার জন্য ব্যবহার করা, তাকে জাতীয় ইস্যুতে এঙ্গেজ না করা, শুধু তিনি নন, অন্যান্য ওলামা ইকরামকেও দেশের মূল ধারার সাথে এঙ্গেজ না করা, তাদেরকে অন না করা এবং তাদেরকে আপন না করা, রাষ্ট্র তাদেরকে ব্যবহার না করার ফলে রাষ্ট্র পিছিয়ে আছে। 4 লক্ষ মসজিদের ইমাম খতিবরা যদি রাষ্ট্রকে অন করেন, সেই সুযোগ তারা পান, রাষ্ট্র যদি তাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে রাষ্ট্রের চেহারা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। বিধায় জাতীয় মসজিদের এই খতিব সাহেবের এই আক্ষেপের সাথে আমি পরিপূর্ণই একমত এবং এই অবস্থার অবসান হওয়া উচিত। নতুন বাংলাদেশে সংস্কারে অন্তত এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি। বাংলাদেশে জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ পাওয়া কূটনীতিক একজন সমকামী, বিষয়টি জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে এগ্রিমেন্ট চাওয়া হয়েছে। নতুন দূত তার সমকামী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান বলে জানিয়েছেন কূটনীতিক সূত্র। এক্ষেত্রে বাংলাদেশের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং এই ঘটনায় অন্যদের মতো আমরাও সংক্ষুব্ধ হয়েছি একজন নাগরিক হিসাবে দেশের। আমি মনে করি যে জাতিসংঘ এক্ষেত্রে অপেশাদার আচরণ করেছে। যে দেশে ধর্মীয় মূল্যবোধকে, যে দেশের প্রায় সব মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকে, সেই দেশে এ ধরনের একজন মানুষকে দায়িত্বশীল হিসাবে পাঠানো এবং তার সাথে তার সেই জঘন্য কর্ম, বিশেষ করে দেশের প্রচলিত আইনে যেটি অপরাধ, সেরকম একটি কর্মকাণ্ড করছেন একজন, সেটার আবার অনুমোদন চেয়ে আপনার চিঠি চাওয়া বা অনুমোদন প্রার্থনা করা, এটা অপেশাদার আচরণ বলে আমি মনে করি। এদেশের মানুষের মূল্যবোধের প্রতি, এদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা তাদের কর্তব্য ছিল। কেন ওলামা ইকরাম এবং এক শ্রেণীর দেশের কৃতি সন্তানেরা জাতিসংঘের এই মানবাধিকার অফিস করার বিরোধিতা করেছেন, এখন সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং অনুভব করছি। অফিস করার আগেই যদি অবস্থা হয়, তাহলে তাদের এজেন্ডা কি হবে এবং তারা দেশের মূল্যবোধকে কতটা হুমকির মধ্যে ফেলতে পারে, সেটা যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে। অতএব বাংলাদেশের উচিত, প্রচলিত আইনে যেহেতু সমকামিতা অপরাধ, অতএব সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি কোনোভাবেই এদেশে তথাকথিত মানবাধিকার এর প্রতিষ্ঠার কাজ করতে পারেন না। তাকে পরিষ্কারভাবে ডিনাই করা উচিত এবং এক্ষেত্রে এদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানোটা তাদের কর্তব্য ছিল। কিভাবে তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বা কিভাবে সেটার বিরুদ্ধে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে, সেটা আসলে বোধের অগম্য। বিধায় এই বিষয়টা নিয়ে ওলামা ইকরাম এবং সর্বস্তরের মানুষের সোচ্চার হওয়া দরকার এবং সরকারের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।